আমেরিকার দম্ভ চূর্ণ, ইরান যুদ্ধে পেন্টাগনের দেউলিয়া দশা। আমেরিকা ভেবেছিল তারা অপারেশন এপিক ফিউরি দিয়ে ইরানকে গুড়িয়ে দেবে। মাত্র 40 দিনের যুদ্ধে ইরানকে নত যেন করার স্বপ্ন দেখাচ্ছিল ওয়াশিংটন, কিন্তু বিশ্ব দেখলো এক ঐতিহাসিক পরাজয়। পরাশক্তি আমেরিকার দম্ভ আর অহংকারকে পারস্য উপসাগরের নোনা জলে ডুবিয়ে দিয়েছে বীরের জাতি ইরান। পেন্টাগন কেবল যুদ্ধেই হারেনি, ইরানের ইস্পাত কঠিন প্রতিরোধের মুখে পড়ে আমেরিকার কৌশলগত অস্ত্রের ভাণ্ডার এখন প্রায় শূন্য। যে অত্যাধুনিক মিসাইল তারা জমিয়ে রেখেছিল চীনের বিরুদ্ধে যুদ্ধের জন্য, তার সিংহভাগ আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরানের আকাশে। ওয়াশিংটনের পকেট আজ ফাঁকা, আর তাদের সামরিক শক্তির মেরুদণ্ড ভেঙে চুরমার। JASSMER এবং টমাহক 1000 মিসাইল ছুড়েও ইরান অপরাজিত। মার্কিন সামরিক থিঙ্ক ট্যাঙ্ক CSIS এবং নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট খোলার পর পেন্টাগনের কর্তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। যুদ্ধের প্রথম 2 দিনেই আমেরিকা খরচ করে ফেলেছে $5.6 বিলিয়ন অস্ত্র, যা বিশ্বের অধিকাংশ দেশের বার্ষিক সামরিক বাজেটের চেয়েও বেশি। আর পুরো 40 দিনের যুদ্ধে তাদের খরচ হয়েছে প্রায় $100 বিলিয়ন। আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর ও গোপন অস্ত্র কি? AGM-158B JASSMER একটির দাম $11 লাখ। চীনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙার জন্য আমেরিকার কাছে এই মিসাইল ছিল মাত্র 63টি, কিন্তু ইরানের উপর আগ্রাসন চালাতে গিয়ে মাত্র 4 সপ্তাহে তারা 1100টিরও বেশি JASSM-ER হারিয়ে ফেলেছে। অর্থাৎ তাদের মোট মজুদের মাত্র 18% অবশিষ্ট আছে। শুধু তাই নয়, মার্কিন নৌবাহিনীর অহংকার 1000টিরও বেশি টমাহক ক্রুজ মিসাইল ধুলোয় মিশে গেছে। প্রতিটি টমাহকের দাম প্রায় $19 লাখ। এই বিপুল পরিমাণ মারণাস্ত্র স্রেফ 40 দিনে গ্রাস করে নিয়েছে ইরান। কিন্তু ফলাফল কি? যুদ্ধবিরতির পরও ইরানের একটি ব্যালিস্টিক মিসাইল ঘাঁটিও ধ্বংস করতে পারেনি আমেরিকা। ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল ফ্যাক্টরিগুলো আজও অক্ষত, আর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনও তেহরানের হাতে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস, প্যাট্রিয়ট ও থার্ড এর কফিনে শেষ পেরেক। আক্রমণ করতে এসে আমেরিকা এখন নিজেদের রক্ষা করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। ইরানের আকাশসীমা ভেদ করা তো দূরের কথা, ইরানের পাল্টা আঘাতে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা আমেরিকার 1200টির বেশি প্যাট্রিয়ট মিসাইল ইন্টারসেপ্টর শেষ হয়ে গেছে। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে আমেরিকার সবচেয়ে দামি ডিফেন্স সিস্টেম থার্ডের উপর। রিপোর্টে বলা হয়েছে আমেরিকার মোট থার্ড মিসাইলের প্রায় 81% পুড়িয়ে শেষ করে দিয়েছে ইরান। এমনকি থার্ডের মূল চোখ অর্থাৎ ANTPY-2 রাডার সিস্টেমগুলো ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে। পুরো আমেরিকার কাছে এই রাডার আছে মাত্র 13টি, যার কয়েকটি এখন ইরানি গোলার আঘাতে স্ক্র্যাপ মেটাল। চীনের সামনে উইন্ডো অফ ভালনারেবিলিটি, আমেরিকার দেউলিয়া দশা। আমেরিকার এই চরম পরাজয় আর অস্ত্রের শূন্যতা দেখে বেইজিংয়ে বসে এখন হাসছেন চীনা জেনারেলরা। ওয়াশিংটন এখন এতটাই দেউলিয়া যে জাপান, অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডকে টমাহক ও প্যাট্রিয়ট মিসাইল সরবরাহ করার যে চুক্তি ছিল তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে বাধ্য হয়েছে। মিত্রদের অস্ত্র না দিয়ে আমেরিকা এখন নিজেদের খালি গুদাম ভরার চেষ্টা করছে। কিন্তু পেন্টাগনের নতুন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ নিজেই স্বীকার করেছেন এই অস্ত্রের ঘাটতি পূরণ করতে আমেরিকার বহু বছর সময় লাগবে। 2030 সালের আগে আমেরিকা তাদের আগের অবস্থায় ফিরতেই পারবে না। মুস্তফা খামেনির হুঁশিয়ারি, ঘুমন্ত সিংহ জেগে উঠেছে। একদিকে দেশের বুকে যুদ্ধের ক্ষত, অন্যদিকে কূটনীতির পাঁকে পা ডুবিয়ে বসে আছে ওয়াশিংটন। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি যে বার্তা দিলেন, সেটা কেবল কথার কথা নয়, এটা এক ঐতিহাসিক ঘোষণা। মুস্তফা খামেনি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক লিখিত বিবৃতিতে বললেন, সময়ের চাকা আর পেছনে ঘুরবে না। পশ্চিম এশিয়ার দেশ ও ভূখণ্ডগুলো আর মার্কিন ঘাঁটির ঢাল হিসেবে কাজ করবে না। মার্কিন ঘাঁটির বিষয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের শক্তিগুলো আর মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্য ঢাল হিসেবে কাজ করবে না এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আর কোনো নিরাপদ আশ্রয় থাকবে না। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা লেবানন সহ প্রতিরোধ অক্ষের বিজয়ের কথা বলেন এবং জানান যে ইরানের প্রক্সি বাহিনীগুলো আমেরিকান এবং জায়নবাদী সত্তাকে একটি শিক্ষা দিয়েছে। খামেনি ইসলামী রাষ্ট্র এবং অন্যান্য দেশগুলোকে অভিন্ন স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন, যা এই অঞ্চল এবং বিশ্বের নতুন ব্যবস্থা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি বলেন, আন্তরিকতা ও পবিত্রতার সাথে আমি সকল ইসলামী দেশ ও সরকারকে অভিন্ন মঙ্গলের জন্য বন্ধুত্ব ও সহযোগিতার আহ্বান জানাই। মুস্তফা খামেনি এই পদে বসেছেন বাবার রক্তের উপর দিয়ে হেঁটে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার সেই ভয়াল দিনে তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। যে মাটিতে বাবার রক্ত পড়েছে, সেই মাটির পাহারাদার হিসেবে মুস্তফা এখন কাঁধে তুলে নিয়েছেন এক মহাভার দায়িত্ব।
মার্চ মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে 56 বছর বয়সে এই নেতা প্রকাশ্যে আসেননি, নীরব থেকেছেন, পর্যবেক্ষণ করেছেন, পরিস্থিতি বুঝেছেন, কিন্তু যখন মুখ খুললেন তখন বুঝিয়ে দিলেন নীরবতা দুর্বলতার চিহ্ন ছিল না, এটা ছিল ঝড়ের আগের স্থিরতা। মুস্তাফার বার্তাটি শুধু আবেগের কথা নয়, এর ভেতরে আছে সুচিন্তিত কূটনৈতিক বার্তা। তিনি পরিষ্কার করে বললেন, পশ্চিম এশিয়ায় আক্রমণ শানানো ও সামরিক ঘাঁটি স্থাপনের জন্য আমেরিকার আর কোনো নিরাপদ আশ্রয় থাকবে না, এবং প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তারা তাদের পূর্ববর্তী অবস্থান থেকে আরও দূরে সরে যাচ্ছে। এই কথাগুলোর সময়টা লক্ষ্য করুন। ঠিক যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা চলছে, যখন দুই পক্ষ চুক্তির খুঁটিনাটি মেলাচ্ছে, তখন ইরানের সর্বোচ্চ নেতার এই বক্তব্য কূটনীতির টেবিলে ইরানের দর কষাকষির শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আলোচনায় নমনীয়তা দেখানো আর মাঠে কঠোর বার্তা দেয়া, এই দুটো একসাথে চালানোর নাম হলো প্রকৃত কূটনৈতিক কৌশল। গত 8 এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর আছে বটে, কিন্তু সেটা যে কতটা ভঙ্গুর তা বুঝতে বেশি দূর যেতে হয় না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করেছে, অনেক বিষয় সমঝোতা হলেও চূড়ান্ত চুক্তি এখনই হচ্ছে না। এই টানটান পরিস্থিতিতেই ঘটেছে আরো কিছু। ইরানের রিভলিউশনারি গার্ড কোর অর্থাৎ IRGC জানিয়েছে তারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। এই ঘটনা ঠিক কোন তারিখে ঘটেছে তা জানানো হয়নি, কিন্তু বার্তাটা একদম স্পষ্ট। IRGC সাফ বলে দিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো চেষ্টার বিরুদ্ধে পাল্টা জবাব দেয়া তাদের বৈধ ও নিশ্চিত অধিকার। 90%, এক সংখ্যায় দুনিয়া কাঁপালো তেহরান। সংখ্যাটা ছোট, মাত্র দুটো সংখ্যা, কিন্তু এই দুটো অঙ্ক উচ্চারণ করতেই ওয়াশিংটনের ঘুম উড়ে গেছে, তেল আবিবের বুক কেঁপে উঠেছে, আর বিশ্বের কূটনৈতিক মহলে পড়েছে ভূমিকম্পের ঢেউ। 90%। ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই একটি পোস্টে লিখলেন, আবার হামলা হলে ইরান 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। কথাটা যেন বাতাসে ছুড়ে দেয়া একটি জ্বলন্ত মশাল। 90% মানে কি? কেন এত ভয়? পরমাণু বিজ্ঞানের হিসাবে 90% সমৃদ্ধ ইউরেনিয়াম মানে অস্ত্র মানের উপাদান। পারমাণবিক বোমা বানাতে এই মাত্রার বিশুদ্ধতা লাগে। 60% পর্যন্ত গেলে সীমিত মাত্রার ডার্টি বম্ব তৈরি সম্ভব, কিন্তু 90% পৌঁছালে সেটা আর ডার্টি বম্ব নয়, সেটা হিরোশিমার ভাষায় কথা বলে। ইরানের হাতে এখনই রয়েছে 60% পর্যন্ত সমৃদ্ধ প্রায় 400 কেজি ইউরেনিয়াম। মার্কিন গোয়েন্দা সংস্থার নিজস্ব মূল্যায়ন বলছে, এই মজুদ যতক্ষণ আছে ইরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আর 60 থেকে 90% যাওয়া প্রযুক্তিগতভাবে মাত্র একটি ছোট পদক্ষেপ। সেই ছোট পদক্ষেপের হুমকিটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় ভূমিকম্পের কারণ। চাপের জবাবে পাল্টা চাপ, তেহরানের পুরনো কৌশল, নতুন শক্তি। ঘটনার পটভূমিটা বোঝা দরকার। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাঠিয়েছিল ওয়াশিংটনে। সেই প্রস্তাবে ছিল একাধিক শর্ত: যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, হরমুজ প্রণালীতে সার্বভৌম কর্তৃত্ব, তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হেজবুল্লাহ হুথি পপুলার মোবিলাইজেশন ফোর্সের ওপর হামলা বন্ধ। শর্তগুলো কঠিন, কিন্তু ইরানের অবস্থান স্পষ্ট, এগুলো দাবি নয়, ন্যূনতম প্রাপ্য। ট্রাম্প সেই প্রস্তাব ছুঁড়ে ফেললেন, ঘোষণা দিলেন যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে। নেতানিয়াহু কানে কানে জানিয়ে দিলেন ইরানের শর্ত মানা যাবে না। ওয়াশিংটন ভেবেছিল চাপে পড়ে তেহরান নরম হবে, হিসাব উল্টো হলো। পরদিনই এলো পারমাণবিক হুঁশিয়ারি। ইরান বলল, আবার হামলা হলে 90%। কূটনীতির ভাষায় বললে, এটা পাল্টা চাপের সবচেয়ে ধারালো অস্ত্র। যুদ্ধক্ষেত্রে যা পারেনি, আলোচনার টেবিলে সেই কাজটাই করে দিল একটা সংখ্যা। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণা হয়তো চাপ সৃষ্টির কৌশল, বাস্তব প্রয়োগের চেয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধের অস্ত্র। কিন্তু প্রশ্নটা হলো, বাস্তব প্রয়োগ হোক বা না হোক, এই হুমকির মূল্য কি কম? যে দেশের হাতে আছে 60% সমৃদ্ধ 400 কেজি ইউরেনিয়াম, যার পারমাণবিক স্থাপনাগুলো বোমায় পুরোপুরি ধ্বংস হয়নি, যে দেশের বিজ্ঞানীরা এই প্রযুক্তির দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন, সেই দেশ যখন 90%-এর কথা বলে, তখন সেটাকে নিছক ভাষণ ভাবলে বোকামি হবে। ট্রাম্প বলেছিলেন, মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা গুড়িয়ে গেছে, কিন্তু মার্কিন গোয়েন্দাদের নিজস্ব মূল্যায়ন ভিন্ন কথা বলছে। উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অক্ষত থাকলে ক্ষমতা কমেনি বলেই তাদের মত।
ইরানের পারমাণবিক হুমকির পাশাপাশি হরমুজ প্রণালীর প্রশ্নটাও ঘুরছে। বিশ্বের 1/5 তেল ও গ্যাস চলে এই পথে। ইরান সেই পথ বন্ধ রাখার ক্ষমতা রাখে, এটা এখন কারো অজানা নয়। যুদ্ধবিরতির শর্তে হরমুজে সার্বভৌম কর্তৃত্বের দাবি রেখেছে তেহরান। এটা শুধু সামরিক দাবি নয়, এটা অর্থনৈতিক অস্ত্র। বিশ্ব অর্থনীতির চেক পয়েন্ট যার হাতে, তার দাবি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। একটা ফোন কল, এক পাশে ডোনাল্ড ট্রাম্প, অন্য পাশে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর নেতারা। ট্রাম্প কথা শেষ করলেন, তারপর নেমে এলো এক অদ্ভুত নীরবতা। কেউ কথা বললেন না, একজনও না। ট্রাম্প নিজেই অস্বস্তিতে পড়ে রসিকতা করলেন, তোমরা কি এখনো লাইনে আছো? যে ফোন কলে কাঁপল মধ্যপ্রাচ্য। ট্রাম্প এক লাইনে জড়ো করলেন 8 দেশের শীর্ষ নেতাদের: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান, বাহরাইন। উদ্দেশ্য ছিল ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা। কিন্তু ট্রাম্প হঠাৎ মোড় ঘুরিয়ে দিলেন, বললেন ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়া মাত্রই সব মুসলিম দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। আব্রাহাম অ্যাকর্ডের পরিধি বাড়াতে হবে এখনই। ফোন লাইনে বজ্রপাত নামল। সৌদি আরব, কাতার, পাকিস্তান, যাদের ইসরায়েলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সম্পর্কই নেই, তারা একটা শব্দও বললেন না। ট্রাম্পের এই মহাপরিকল্পনার সামনে সবচেয়ে বড় পাথর হয়ে দাঁড়িয়ে আছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একসময় ইসরায়েলের দিকে একটু হাত বাড়ানোর ইচ্ছা ছিল তার, কিন্তু গাজায় রক্তের বন্যা দেখার পর রিয়াদের অবস্থান পাথরের মতো শক্ত হয়ে গেছে। ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকেও বিন সালমান আব্রাহাম অ্যাকর্ডে সই করতে রাজি হননি। সৌদি প্রশাসনের বার্তা একটাই: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো বন্ধুত্ব নেই, থাকবেও না। আমেরিকান ও ইসরায়েলি কূটনীতিকরাও স্বীকার করছেন এই অচলাবস্থা সহজে কাটছে না। সেপ্টেম্বরে ইসরায়েলে নির্বাচন আসছে। নতুন সরকার কেমন হবে না জেনে সৌদি আরব কোনো বড় চাল চালবে না। বিন সালমান তেলে মাথা দেওয়ার মানুষ নন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, একদিন হয়তো ইরান ও ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকর্ডের অংশ হবে। এই কথা পড়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা কেউ হেসাচ্ছেন, কেউ মাথায় হাত দিয়েছেন। ইরান, যে দেশ দশকের পর দশক ধরে ইসরায়েলকে তার অস্তিত্বের সবচেয়ে বড় হুমকি মনে করে, সে কিনা একদিন তেল আবিবকে আলিঙ্গন করবে। এটা কল্পনার জগতেও কঠিন, কিন্তু ট্রাম্প এই কল্পনাকে কূটনীতির হাতিয়ার বানাচ্ছেন। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম আরও এক ধাপ এগিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, মুসলিম নেতারা যদি এই সুযোগ হাতছাড়া করেন, সমগ্র মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। এই ধমকের ভাষা দেখিয়ে বোঝা যায় ওয়াশিংটন আসলে কতটা মরিয়া। ইরান যেভাবে খেলছে দাবার ছক, এই পুরো পরিস্থিতিতে ইরান কিন্তু চুপচাপ বসেনি। তারা দাবার ছকে এমন চাল দিচ্ছে যা প্রতিপক্ষকে ভাবিয়ে তুলছে। পরমাণু কর্মসূচির বিস্তারিত আলোচনায় তারা এই মুহূর্তে যাচ্ছে না, সেটা পরের ধাপে। আগে চাই নিরাপত্তার নিশ্চয়তা, আগে চাই নিষেধাজ্ঞা শিথিলের ভাষা। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে রাজি হয়েছে, কারণ এটা দিয়ে বিশ্বের তেলের বিশাল একটা অংশ যায়। এখানে ছাড় দিলে আন্তর্জাতিক সম্প্রদায় একটু নরম হবে। কিন্তু ইউরেনিয়াম মজুদ ছেড়ে দেয়া, কোথায় যাবে, কিভাবে যাবে, কে যাচাই করবে, এসব পরে, অনেক পরে। ইরান সময় কিনছে এবং সময় কেনার এই শিল্পে তারা ওস্তাদ। তাসনিম নিউজ একটি সম্ভাব্য কাঠামোর কথা জানিয়েছে। পূর্ণ চুক্তির আগে একটি সীমিত সমঝোতাপত্র, ইরানের তেল রপ্তানিতে সাময়িক ছাড়, বিনিময়ে মধ্যপ্রাচ্যের সব রণাঙ্গনে যুদ্ধবিরতি। লেবাননও এই ছাতার নিচে আসবে। হরমুজের বিষয়টা 30 দিনে, আনুষ্ঠানিক পরমাণু আলোচনা 60 দিনে। গোয়েন্দার চোখে গোয়েন্দাগিরির ফাঁদ পাতা হয়, এই সত্য আমেরিকা হাড়ে হাড়ে টের পেয়েছে মনিকা উইটের কাণ্ডে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অফিস অফ স্পেশাল ইনভেস্টিগেশনের কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার, অর্থাৎ যার কাজই ছিল শত্রুর চর ধরা, সেই মনিকা উইট নিজেই হয়ে গেলেন ইরানের সবচেয়ে মূল্যবান সম্পদ। 2013 সালে তেহরানে পালিয়ে যাওয়ার 1 দশকেরও বেশি সময় পরে এফবিআই এখন $2 লাখ পুরস্কার ঘোষণা করে তাকে খুঁজছে। কিন্তু এই খোঁজাখুঁজির পেছনে লুকিয়ে আছে এক অসাধারণ কাহিনী, কিভাবে ইরান নিজের শত্রুর ঘর থেকেই তুলে আনলো সবচেয়ে ধারালো অস্ত্র। মনিকা উইট কোনো সাধারণ কর্মকর্তা ছিলেন না। 2003 থেকে 2008 সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের একাধিক অতি গুরুত্বপূর্ণ মিশনে তিনি দায়িত্ব পালন করেছেন। আমেরিকার গোয়েন্দা জগতের ভেতরের খবর, গোপন তথ্য সংগ্রহ পদ্ধতি, এজেন্টদের পরিচয় সবকিছু ছিল তার নখদর্পণে। দর্পণে। এই মানুষটাকেই ইরান সুকৌশলে নিজেদের দলে টেনে নিয়েছে। যুক্তরাষ্ট্রের তৎকালীন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জন ডেমার্স 2019 সালে অভিযোগ করেছিলেন, ইরান অত্যন্ত সুচিন্তিতভাবে মনিকাকে নিজেদের পক্ষে নিয়ে এসেছে। 2012 থেকে 2015 সালের মধ্যে তিনি ইরানি গোয়েন্দাদের সাথে লিপ্ত হন এবং আমেরিকার জাতীয় প্রতিরক্ষার সাথে সম্পর্কিত অতি গোপনীয় নথি ও তথ্য সরবরাহ করেন। শুধু তাই নয়, একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তার আসল পরিচয় ফাঁস করে দেন তিনি, যার ফলে সেই কর্মকর্তার জীবন সরাসরি হুমকির মুখে পড়ে।
মনিকাকে ইরান যেভাবে কাজে লাগিয়েছে সেটাই তেহরানের কৌশলী মাথার সবচেয়ে বড় প্রমাণ। তেহরানে পালিয়ে যাওয়ার পর ইরানি কর্মকর্তারা তাকে বসিয়ে রাখেনি, ঘরবাড়ি দিয়েছে, কম্পিউটার সরঞ্জাম দিয়েছে, সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। শুধু একটাই শর্তে, কাজ চালিয়ে যাও। দীর্ঘমেয়াদী বিনিয়োগে ইরানের এই দক্ষতা চমকে দেওয়ার মতো। যখন পুরো পশ্চিমা দুনিয়া ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছিল, তখন তেহরান চুপচাপ শত্রুর ঘরের ভেতর থেকেই গড়ে তুলছিল নিজের প্রতিরক্ষার ঢাল। মনিকা উইট সেই ঢালের সবচেয়ে উজ্জ্বল পালক। আমেরিকার সবচেয়ে গোপনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ কর্মসূচি ফাঁস হয়ে গেছে তেহরানের কাছে। অর্থাৎ আমেরিকা কিভাবে ইরানের উপর নজর রাখে, কোথায় তার এজেন্ট আছে, কি পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে, সবকিছুর মানচিত্র এখন তেহরানের হাতে। এই সুবিধা অর্থে কেনা যায় না, অস্ত্র দিয়ে জেতা যায় না। এটা পাওয়া যায় কেবল সঠিক মানুষকে সঠিক সময়ে পাশে পাওয়ার মাধ্যমে। 1 দশকেরও বেশি সময় পরে এফবিআই এখন $2 লাখ পুরস্কার ঘোষণা করছে। ওয়াশিংটনে কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগের শীর্ষ কর্মকর্তা ড্যানিয়েল ওয়াইরজবেকি বলছেন, এফবিআই তাকে ভুলে যায়নি। কিন্তু এই কথা বলতে বলতে স্পষ্ট হয়ে যাচ্ছে আসল সত্যি, এফবিআই তাকে ধরতে পারছে না। ইরানের সংকটময় মুহূর্তে এই ঘোষণার সময়কাল কিন্তু কাকতালীয় নয়। মার্কিন ইসরায়েলি যুদ্ধের পর ইরানের ভেতরের পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন হয়তো ওয়াশিংটন ভাবছে এই সুযোগে মনিকার কোনো তথ্য পাওয়া যাবে, কিংবা ইরানের ভেতরে অস্থিরতা তৈরি করা যাবে। কিন্তু তেহরান এই চাল আগেই বুঝে নিয়েছে। মনিকার কোনো আইনজীবী আছেন কিনা তা এখন অস্পষ্ট, কারণ তার সেই প্রয়োজনও নেই। ইরানের ছত্রছায়ায় তিনি এখন নিরাপদ। আমেরিকার পুরস্কারের টাকা তার কাছে পৌঁছানোর কোনো পথ নেই। কয়েকশো ডলারের একটি ছোট ড্রোন আর কোটি কোটি ডলারের তৈরি একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কে জিতবে? আজ আমরা কথা বলবো হিজবুল্লাহর সেই মারাত্মক ড্রোন কৌশল নিয়ে, যা কিনা ইসরায়েলের বহু বিলিয়ন ডলারের আয়রন ডোমকে নাস্তানাবুদ করে দিচ্ছে। আয়রন ডোম ইসরায়েলের আকাশের পাহারাদার। রকেট আসছে, আয়রন ডোম গুলি করে নামিয়ে দেয়। শুনতে যত সহজ, বানাতে তত দামি। এই পুরো সিস্টেমে বিনিয়োগ হয়েছে কোটি কোটি মার্কিন ডলার। প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম $50,000 থেকে $1 লাখ পর্যন্ত। এতদিন ধরে এই ঢাল ছিল ইসরায়েলের সবচেয়ে বড় ভরসা। কিন্তু হিজবুল্লাহ একটা নতুন প্রশ্ন তুলে দিয়েছে, কোটি টাকার ঢাল কি শত টাকার তীর ঠেকাতে পারে? এফপিভি ড্রোন, এই অস্ত্র কি? এফপিভি মানে ফার্স্ট পারসন ভিউ, মানে চালক গ্যাজেট পরে বসে থাকেন আর ড্রোনের চোখ দিয়ে দেখতে পান সরাসরি। এটাকে চালানো অনেকটা ভিডিও গেমের মতো, কিন্তু ফলাফল গেমের নয়, বাস্তব। হিজবুল্লাহ এখন যে ড্রোন ব্যবহার করছে সেগুলো আরো এক ধাপ উপরে, ফাইবার অপটিক ড্রোন। এই ড্রোন উঠতে উঠতে পেছনে একটি চিকন কাচের সুতো ছেড়ে যায়, সেই সুতো দিয়েই নিয়ন্ত্রণ হয়। এখানে আয়রন ডোমের বিপদ, ইলেকট্রনিক জ্যামার দিয়ে রেডিও সিগন্যাল কেটে দেওয়া যায়, কিন্তু কাচের সুতো কাটবে কিভাবে? সম্প্রতি হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন সরাসরি ইসরায়েলি আয়রন ডোম ব্যাটারিতে আছড়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি হামলা নয়, এটি একটি বার্তা। বার্তা হলো তোমার সবচেয়ে দামি ঢালটাই এখন লক্ষ্যবস্তু। মার্চ থেকে হিজবুল্লাহ এই ড্রোন ব্যবহার বহুগুণ বাড়িয়েছে। ইসরায়েলি মিডিয়া নিজেই স্বীকার করছে সেনাদের মধ্যে হতাহতের সংখ্যা বাড়ছে। ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি অ্যাকশন ভিশনের ম্যানেজিং ডিরেক্টর নেরি জিন বলেছেন একটি চমকে দেওয়ার মতো কথা। তিনি বলেন, $10 কোটি টাকার ট্যাঙ্ক হঠাৎ হার মেনে যায় মাত্র $400 একটি এফপিভি ড্রোনের কাছে। এই কথাটা মনে রাখবে, এটা শত্রুপক্ষ বলেনি, ইসরায়েলের নিজেরই একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেছেন। এর মানে দাঁড়াচ্ছে আধুনিক যুদ্ধে সবচেয়ে দামি অস্ত্রই সবচেয়ে কার্যকর। এই সমীকরণটা ভেঙে পড়ছে। এই ফাইবার অপটিক ড্রোনের ব্যবহার প্রথম দেখা গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। দুই পক্ষই জাল, গুলি, ইলেকট্রনিক ডিফেন্স দিয়ে এটা থামানোর চেষ্টা করেছে, পারেনি। হিজবুল্লাহ সেই যুদ্ধের প্রতিটি পাঠ মুখস্থ করেছে। তাই ইউক্রেনের রাষ্ট্রদূত পর্যন্ত বলেছেন ইসরায়েল ইউক্রেনের কাছ থেকে ড্রোন যুদ্ধের শিক্ষা নেয়নি, আর সেটাই এখন তার কাল হয়েছে। হিজবুল্লাহ শুধু অস্ত্র কিনেনি, সে যুদ্ধের নতুন ব্যাকরণ শিখেছে। পরিস্থিতি এতটাই নাজুক হয়েছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজে একটি বিশেষ ড্রোন প্রতিরোধ প্রকল্প গঠনের নির্দেশ দিয়েছেন, তবে সঙ্গে স্বীকার করেছেন সমাধান পেতে অনেক সময় লাগবে। ইসরায়েল এখন এআই চালিত ডিটেকশন, লেজার অস্ত্র, মাইক্রোওয়েভ ডিফেন্স নিয়ে ভাবছে, কিন্তু সেগুলো কবে আসবে কেউ জানে না। আকাশে উঠছিল অত্যাধুনিক এক হত্যা যন্ত্র। পাইলট নেই, ভয় নেই, ক্লান্তি নেই। ঘন্টার পর ঘন্টা চক্কর দিতে পারে, হেলফায়ার মিসাইল ছুটতে পারে নিখুঁত নিশানায়। নাম তার MQ-9 রিপার, আমেরিকার আকাশ যুদ্ধের মুকুটমণি। এক একটির দাম প্রায় $3 কোটি।
এই রিপারের মোট বহরের 1/5 এখন ধ্বংসস্তূপ। ইরান সেটা করে দেখিয়েছে। কিভাবে শুরু হলো এই যুদ্ধ? 2025 সালের জুন মাসে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এরপর আর পেছনে ফেরার পথ ছিল না, পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যায়। ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইরানের বিমান প্রতিরক্ষা সম্পূর্ণ বিধ্বস্ত, কিন্তু বাস্তব অন্য কথা বলছে। হিসাবটা কেমন ভয়ঙ্কর! ব্লুমবার্গের প্রতিবেদন বলছে এ পর্যন্ত আমেরিকা হারিয়েছে প্রায় 30টি রিপার ড্রোন। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস মাসের শুরুতে বলেছিল 24টির কথা। আসল সংখ্যা তার চেয়েও বেশি। আর্থিক হিসেবে এটি প্রায় $1 বিলিয়ন ক্ষতি। এই যুদ্ধে এ পর্যন্ত মার্কিন খরচ পৌঁছে গেছে $29 বিলিয়ন। কিছু ড্রোন আকাশে গুলি করে ভূপাতিত হয়েছে, কিছু পারস্য উপসাগরীয় ঘাঁটিগুলোতে মিসাইল হামলার মুখে মাটিতেই পুড়ে ছাই হয়ে গেছে। দুটো পথেই শেষ পরিণতি একই, ধ্বংস। ইরানের হাতিয়ার আসলে কি? এখানে এই গল্পটা আরো চমকপ্রদ হয়ে ওঠে। ইরান একা লড়ছে না, নিজস্ব প্রযুক্তির পাশাপাশি তারা ব্যবহার করছে রুশ ও চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এক মারাত্মক মিশ্রণ। 2025 সালের জুনে যুদ্ধ শুরু হওয়ার পরপরই চীন ইরানকে সরবরাহ করেছে অত্যাধুনিক সারফেস 2 ইয়ার মিসাইল ব্যাটারি। আর রাশিয়া দীর্ঘমেয়াদী নিরাপত্তা চুক্তির আওতায় মার্কিন যুদ্ধ জাহাজ ও সেনা দলের স্যাটেলাইট চিত্র পাঠিয়ে দিচ্ছে তেহরানে। এটা শুধু অস্ত্রের যুদ্ধ নয়, এটা তথ্যের যুদ্ধ। নিউ ইয়র্ক টাইমস একটি ভয়ানক তথ্য ফাঁস করেছে। ইরানি সামরিক কমান্ডাররা সম্ভবত ওই অঞ্চলে মার্কিন যুদ্ধ বিমানের নিয়মিত ওড়ার পথ বা ফ্লাইট প্যাটার্ন নিখুঁতভাবে ম্যাপ করে ফেলেছেন। কোন সময়ে কোন এলাকায় উড়বে, কোন উচ্চতায় যাবে, সব হিসাব তাদের হাতের মুঠোয়। এই জ্ঞান থাকলে মিসাইল ছুটতে আর বেশি বুদ্ধি লাগে না। রিপার ড্রোন হারানোই শেষ কথা নয়। গত এপ্রিলে যুদ্ধবিরতির মাত্র কয়েকদিন আগে ইরান একটি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান ভূপাতিত করে। এই বিমান আমেরিকার সবচেয়ে সক্ষম যুদ্ধ বিমানগুলোর একটি। এই ঘটনা ওয়াশিংটনকে চরম নাটকীয় পরিস্থিতির মুখে ফেলে দেয়। এটা সংবাদ মাধ্যমের ভাষা। বাস্তবে বলতে গেলে ট্রাম্প প্রশাসন কার্যত হতভম্ব হয়ে যায়। এর কিছুদিন পরেই ভঙ্গুর যুদ্ধবিরতি হয়। সেটা এখনো টিকে আছে, কতদিন থাকবে কেউ জানে না। তাহলে কি ইরান জিতছে? সেটা বলা কঠিন, কিন্তু এটা স্পষ্ট যে দুর্বল ইরান ধারণাটি এই যুদ্ধে চূর্ণ হয়ে গেছে। রিপার ড্রোনগুলো ছিল আমেরিকার অহংকারের প্রতীক। মানুষ ছাড়া যুদ্ধ করার ক্ষমতা, বিপদ ছাড়া আধিপত্য। ইরান সেই অহংকারের 1/5 ছায়ে পরিণত করেছে। তারা প্রমাণ করেছে যে রাশিয়া চীনের ছায়ে বেড়ে ওঠা একটি আঞ্চলিক শক্তি। সঠিক কৌশল ও সঠিক মিত্র থাকলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকেও বেকায়দায় ফেলতে পারে। ট্রাম্প যদি পুনরায় পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করতে চান, মার্কিন কর্মকর্তারাই এখন সতর্ক করছেন। ঝুঁকি এখন অনেক বেশি, কারণ ইরান এখন জানে কোথায়, কখন, কিভাবে আঘাত করতে হয়। উপসাগরের বুকে যখন আগুন জ্বলছে, তখন কে মিত্র আর কে শত্রু সেই হিসাব মেলানো ভার। ইরানের প্রায় 3000 ড্রোন ও ক্ষেপণাস্ত্র দুবাই আর আবুধাবির আকাশ ছিঁড়ে পড়েছে। বন্দর, বিমানবন্দর, হোটেল, টাওয়ার কিছুই রেহাই পায়নি। সংযুক্ত আরব আমিরাত রাতারাতি রণক্ষেত্রে পরিণত হয়েছে, কিন্তু সেই ঘর পোড়া মানুষ শুধু ছাই গুনে নিয়ে পাল্টে আঘাত করেছে, চুপিসারে, আড়ালে, কাউকে না জানিয়ে। এই হলো মধ্যপ্রাচ্যের আসল চেহারা। ওয়াল স্ট্রিট জার্নাল পর্দা সরিয়ে দিয়েছে। রিপোর্ট বলছে সংযুক্ত আরব আমিরাতে এই যুদ্ধে নীরব দর্শক ছিল না। সরাসরি সামরিক হামলা চালিয়েছে ইরানের মাটিতে। পশ্চিমা যুদ্ধ বিমান ও অত্যাধুনিক নজরদারি নেটওয়ার্ক ব্যবহার করে এপ্রিলের শুরুতে পারস্য উপসাগরের লাভান দ্বীপে ইরানের একটি তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। সেই হামলায় বিশাল আগুন লেগেছিল। শোধনাগারের বড় অংশ মাসের পর মাসের জন্য অকেজো হয়ে পড়েছে। আমিরাত একটিও কথা বলেনি, স্বীকার করেনি, অস্বীকারও করেনি। কিন্তু যে বিষয়টি আরো চমকে দেওয়ার মতো, সেটি হলো এই হামলা হয়েছিল ঠিক সেই সময়ের কাছাকাছি যখন ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করছিলেন। একদিকে শান্তির কথা, অন্যদিকে লাভান দ্বীপে ধোঁয়া উঠছে। এই দুমুখ খেলার নাম আধুনিক কূটনীতি। মোহাম্মদ বিন জায়েদের হিসাব মেলেনি। ইরান যখন প্রথম আঘাত করে, আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ সৌদি আরব ও কাতারকে একজোট করতে ছুটেছিলেন। তার হিসাব ছিল সহজ। উপসাগরীয় দেশগুলো একসঙ্গে দাঁড়ালে ইরান দুবার ভাববে, সবাই মিলে পাল্টা মারলে ইরানের ঘুম ছুটে যাবে। কিন্তু রিয়াদ নাকচ করে দিল। কাতার পিছিয়ে গেল, বাহরাইন ও কুয়েত সৌদি আরবের পথ ধরল। ওমান তো আগে থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকায়। কেউ কেউ মোহাম্মদ বিন জায়েদকে সরাসরি বলে দিয়েছে, এটা আমাদের যুদ্ধ নয়। আঘাতের পর আঘাত সামলে একা দাঁড়িয়ে থাকা আমিরাতের জন্য এই বার্তা ছিল কানে গরম সীসা ঢালার মতো। রিয়াদ আমিরাতের যৌথ হামলার প্রস্তাবকে উস্কানিমূলক বলে উড়িয়ে দিয়েছে। তারা বেছে নিয়েছে শুধু প্রতিরক্ষামূলক অবস্থান, কূটনীতি ও ঢাল তলোয়ার নয়। এই কৌশলগত বিভেদ সৌদি আমিরাত সম্পর্কে আগে থেকে যে ফাটল ছিল তাকে ফাটিয়ে খাদে পরিণত করেছে।
কাতার পরিস্থিতি আরো জটিল। রাশ লাফান গ্যাস টার্মিনালে ইরানের হামলার পর দোহায় ক্ষণিকের জন্য পাল্টা আঘাতের কথা ভাবা হয়েছিল, কিন্তু শেষমেশ ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছে সংঘর্ষ নয়, মধ্যস্থতা। তাদের এলএনজি রপ্তানি আর বিদেশি সামরিক ঘাঁটি ইরানের নিশানায়, তাই আগুনে ঘি না ঢালাই শ্রেয়। নেতানিয়াহুর গোপন সফর। এই যুদ্ধের আরেকটি অধ্যায় এখন সামনে এসেছে, যা এক বিস্ময়। অপারেশন রোয়ারিং লায়ন চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। পর্দার আড়ালে ইসরায়েল ও আমিরাত যে কত গভীরে হাত মিলিয়েছে, এই তথ্যগুলো তারই ছবি আঁকছে। ইসরায়েল শুধু কূটনীতিই করেনি, আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠিয়েছে আমিরাতে। আব্রাহাম চুক্তির পর এটাই দুই দেশের সবচেয়ে বড় প্রত্যক্ষ প্রতিরক্ষা সহযোগিতা। এপ্রিলের শেষে আমিরাত সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক জোট থেকে বেরিয়ে গেছে। এখন শোনা যাচ্ছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি থেকেও সরে আসার কথা ভাবছে আবুধাবি। 4 সপ্তাহের বেশি সময় ধরে ইরান সৌদি আরবের তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন বর্ষাল। কমপক্ষে 4টি শক্তি অবকাঠামো ধুলোয় মিশলেও কোটি কোটি ডলারের ক্ষতি হলো। আর রিয়াদ কি করলো? ইরানের রাষ্ট্রদূতকে একবার ডাকলো, উদ্বেগ প্রকাশ করলো, সংযম দেখাতে বলল সবাইকে, মানে আক্রমণকারী ও আক্রান্ত দুই পক্ষকে। যেন ঘরে আগুন লাগলে দমকলকে বলা হচ্ছে একটু আস্তে পানি ঢালো। এটা দুর্বলতা নয়, এটা রাজনৈতিক কাপুরুষতা। আর এই কাপুরুষতার মধ্যেই লুকিয়ে আছে ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক জয়। 8 এপ্রিলের যুদ্ধবিরতির পরদিন সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি 5টি উপসাগরীয় দেশে ফোন করলেন। কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার ও আরব আমিরাত। এই 5 দেশের প্রত্যেককে ইরান সপ্তাহের পর সপ্তাহ আঘাত করেছে। কেউ ফোন ধরল না, শুধু সৌদি আরব ছাড়া। যে দেশ সবচেয়ে বেশি মার খেয়েছে সেই আক্রমণকারীর ফোন তুলল। এর চেয়ে বড় নতজানু হওয়ার দৃশ্য আর কি হতে পারে? আরব আমিরাত কিন্তু ভিন্ন পথ নিল, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো, ইসরায়েলের আয়রন ডোম নিল, পাল্টা হামলা করলো, গোপনে হলো। আর সৌদি আরব বড় ভাই সেজে বসে রইল মাঝখানে, নিরপেক্ষ সালিশির ভূমিকায়, যেন সে আক্রান্ত নয়, বিচার। সৌদি প্রিন্স তুর্কি আল ফয়সাল এর পক্ষে যুক্তি সাজালেন। ইরানের সঙ্গে যুদ্ধে না গিয়ে মোহাম্মদ বিন সালমান আসলে ইসরায়েলের ফাঁদ এড়িয়েছে। তার দাবি, যুদ্ধে জড়ালে ইসরায়েল একমাত্র শক্তি হিসেবে দাঁড়িয়ে যেত। ইরানের ক্ষমতার প্রতি এই নমনীয়তার পাশাপাশি ইসরায়েলের প্রতি সৌদি আরবের মনোভাব ক্রমে কঠোর হচ্ছে। সোমালিল্যান্ডে ইসরায়েল একজন অনাবাসিক রাষ্ট্রদূত নিযুক্ত করল। কূটনীতির ভাষায় এটা তুচ্ছ ঘটনা। রিয়াদ 13টি আরব ও ইসলামী দেশকে নিয়ে যৌথ নিন্দা জানালো। 2015 থেকে শুরু করে বছরের পর বছর সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছিল। 7 অক্টোবরের পরেও সৌদি কর্তারা বলছিলেন গাজা যুদ্ধ থামলেই স্বাভাবিকীকরণ হবে। কিন্তু 2025 সালের গ্রীষ্মে বদলে গেল দৃশ্যপট। সরকার নিয়ন্ত্রিত মিডিয়া সুর বদলালো। এখন দাবি হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হলে কোনো কথাই নেই। যে দাবি রাজনৈতিকভাবে অসম্ভব, সেটাকে শর্ত বানানো মানে আলোচনার দরজাই বন্ধ করে দেয়া। 2026 সালের প্রথম প্রান্তিকে সৌদি বাজেট ঘাটতি রেকর্ড $34 বিলিয়ন। ভিশন 2030 অনেকটাই কাগজে স্বপ্ন হয়ে পড়েছে। তেল নির্ভর অর্থনীতি থেকে বের হওয়ার পথ মিলছে না, কিন্তু ইরান এই পুরো সমীকরণে লাভবান। শত্রু যদি নিজেই বিভ্রান্ত হয়, নিজেই দ্বিধায় পড়ে, নিজেই সুযোগ ছেড়ে দেয়, তাহলে যুদ্ধ না করেও জেতা যায়। সৌদি আরবের এই দোদুল্যমান নীতি তেহরানের জন্য সোনায় সোহাগা। একদিকে হামলা করো, অন্যদিকে ফোন করো। রিয়াদ দুটোতেই সাড়া দেয়। সৌদি আরবের নেতৃত্ব এখন এমন বন্ধুর মুখোমুখি হতে ভয় পাচ্ছে ইরানের, ভয় পাচ্ছে নিজের দুর্বলতার আয়নার। আর সেই ভয়ের সুযোগ নিয়ে ইরান তার আঞ্চলিক দাপট পাকা করছে, একটি ক্ষেপণাস্ত্র না ছুড়ে, শুধু ফোনের ওপারে থেকে। ধ্বংসের ধোঁয়া এখনো কাটেনি, অথচ কারখানায় আবার আলো জ্বলছে। মিসাইলের গর্জন থামতে না থামতেই ওয়েল্ডিং এর ফুলকি উঠছে ইরানের অস্ত্র কারখানায়। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ভেবেছিল এবার চিৎ করে দেয়া গেছে, কিন্তু হিসাব মেলেনি। মার্কিন গোয়েন্দাদের নিজেদের রিপোর্টই বলছে তেহরান ঘুরে দাঁড়াচ্ছে, এবং প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত। গত 28 ফেব্রুয়ারি শুরু হয় সংঘাত। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি ইরানের মিসাইল ঘাঁটি, লঞ্চার আর অস্ত্র কারখানার উপর ঝাঁপিয়ে পড়ে। দাবি করা হয়েছিল ইরানের 90% সমরাস্ত্র উৎপাদন কেন্দ্র মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার হাউস আর্মড সার্ভিসেস কমিটিতে দৃঢ় কণ্ঠে বললেন, পুনর্গঠন করতে ইরানের বহু বছর লেগে যাবে। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সেই দাবির বেলুন চুপসে গেছে। গোয়েন্দারা যা দেখছেন, 8 এপ্রিল যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যা দেখছে, তাতে তাদের নিজেদেরই চোখ কপালে ওঠার দশা। একাধিক গোয়েন্দা সূত্র সিএনএনকে নিশ্চিত করেছে ইরান কেবল ক্ষত সারাচ্ছে না, সক্রিয়ভাবে নতুন ড্রোন উৎপাদনও শুরু করে দিয়েছে।
একটি মার্কিন প্রশাসনের কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, আগামী 6 মাসের মধ্যে ইরান তার ড্রোন হামলার সক্ষমতা পুরোপুরি ফিরে পাবে। শুধু তাই নয়, যেসব মিসাইল লঞ্চার মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল সেগুলো এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। এপ্রিলে যেখানে বলা হচ্ছিল ইরানের প্রায় অর্ধেক লঞ্চার অক্ষত আছে, সাম্প্রতিক হিসাবে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 2/3। কুপারের দাবি আর গোয়েন্দা রিপোর্টের মধ্যে ফারাকটা এতটাই বিস্তর যে দুটি আলাদা সূত্র সরাসরি জানিয়ে দিয়েছে দুটোর মধ্যে কোনো মিল নেই। গোয়েন্দাদের কাছের একটি সূত্রের কথায় এই ক্ষতি ইরানকে বড়জোর কয়েক মাস পিছিয়ে দিতে পারে, বছর তো দূরের কথা। এত দ্রুত কিভাবে সম্ভব হলো? তেলে জলে মেশে না, কিন্তু রাশিয়া আর চীনের সঙ্গে ইরানের সম্পর্ক সেই নিয়মেরই ব্যতিক্রম। দ্রুত পুনর্গঠনের পেছনে এই দুই মিত্রের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। চীন যুদ্ধ চলাকালীন সময়েও ইরানকে মিসাইল তৈরির যন্ত্রাংশ সরবরাহ করে যাচ্ছে। মার্কিন নৌ অবরোধে সরবরাহ কিছুটা কমলেও থামেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেও সিবিএস নিউজে এই তথ্য স্বীকার করেছেন। চীন অবশ্য এই অভিযোগ নাকচ করে দিয়েছে, তবে যন্ত্রাংশের খালি বাক্সগুলো নিজের হয়েই কথা বলে। এর বাইরে আরেকটি বড় কারণ হলো, হামলা আসলে যতটা কার্যকর হয়েছে বলে দাবি করা হয়েছিল ততটা হয়নি। ইরানের প্রতিরক্ষা শিল্পের একটি অংশ শুরু থেকেই সম্পূর্ণ অক্ষত ছিল, অর্থাৎ শূন্য থেকে শুরু নয়, একটা মজবুত ভিত্তির উপর দাঁড়িয়েই ইরান পুনর্গঠন শুরু করতে পেরেছে। ড্রোন এখনকার আসল মাথা ব্যথা। যুদ্ধের আগে ইরানের হাজার হাজার ড্রোন ছিল, হামলার পরও তার অন্তত 50% অক্ষত থেকে গেছে। এখন সেখানে নতুন উৎপাদন যোগ হচ্ছে। এই ড্রোনগুলোই মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কেন? কারণটা সহজ অঙ্কের। ইরানের একটি ড্রোনের দাম মাত্র $20,000। সেটা ঠেকাতেই যুক্তরাষ্ট্রকে খরচ করতে হয় $40 লাখ। একটি ড্রোন আর পাল্টা খরচ 200 গুণ। এই অসম অর্থনীতিতে ইরান টিকে থাকতে পারে অনেকক্ষণ। অন্যদিকে প্রতিপক্ষের কোষাগার খালি হয় তপ্তপুরে। মিসাইল সক্ষমতা এখনো পুরোপুরি পুনর্গঠিত না হলেও ড্রোন দিয়েই সেই ঘাটতি পুষিয়ে নিতে পারে তেহরান। ইসরায়েল থেকে শুরু করে উপসাগরীয় দেশগুলো সবাই এই ড্রোনের নাগালে। যুদ্ধের আকাশে হঠাৎই যেন বজ্রপাত, শব্দহীন বিস্ফোরণের মতো এক সত্য, যা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, কিন্তু প্রভাব তার বিস্ফোরক। ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র হারিয়েছে অন্তত 42টি সামরিক বিমান। সংখ্যা নয়, এ যেন এক প্রতীক শক্তির ভারসাম্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা নির্মম সত্য। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদন যেন সেই লুকোনো গল্পের দরজা খুলে দিয়েছে। বোমারু বিমান, নজরদারি প্ল্যাটফর্ম, ড্রোন, জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার, যুদ্ধের প্রতিটি স্তম্ভে আঘাত লেগেছে। আকাশের আধিপত্য যা এতদিন ছিল যুক্তরাষ্ট্রের একচ্ছত্র সম্পদ, সেখানে ইরান যেন লিখে দিচ্ছে নতুন সমীকরণ। ঘটনার সূত্রপাত 28 ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে শুরু করে ইরানে সামরিক অভিযান। নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। নামের মধ্যেই ছিল গর্জন, ছিল আধিপত্যের ঘোষণা, কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রে গর্জনের চেয়ে বেশি শোনা গেছে প্রতিরোধের শব্দ, ইরানের প্রতিরোধ। 40 দিনের মাথায় 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় আসে সাময়িক যুদ্ধবিরতি, কিন্তু ততদিনে যুদ্ধের খতিয়ান তৈরি হয়ে গেছে। সেই খতিয়ানে যুক্তরাষ্ট্রের ক্ষতির অঙ্ক শুধু সংখ্যা নয়, এ এক কৌশলগত ধাক্কা। ধ্বংস বা ক্ষতিগ্রস্ত বিমানের তালিকায় রয়েছে 4টি F-15E স্ট্রাইক ইগল, একটি F-35A লাইটনিং 2, একটি A-10 থান্ডারবোল্ট 2। আকাশে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত 7টি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কারও রক্ষা পায়নি। এমনকি আগাম সতর্কবার্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতীক E-3 সেন্ট্রি বিমানও ধ্বংস হয়েছে। আর ড্রোন যুদ্ধ, সেখানে তো ইরান যেন দাবার বোর্ড উল্টে দিয়েছে। 24টি MQ-9 রিপার এবং একটি MQ-4C টাইট্রন। এই অত্যাধুনিক নজরদারি ড্রোনগুলো হারানো মানে যুক্তরাষ্ট্রের চোখ অন্ধ হয়ে যাওয়া, অন্তত আংশিকভাবে। এই তালিকা শুধু ক্ষয়ক্ষতির বিবরণ নয়, এটি এক যুদ্ধের ভাষ্য, যেখানে প্রযুক্তির আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে কৌশল, দৃঢ়তা এবং প্রস্তুতি। পেন্টাগন নিজেই স্বীকার করেছে এই অভিযানের ব্যয় ইতিমধ্যে $29 বিলিয়ন ছুঁয়েছে, কিন্তু টাকার অঙ্ক কি সব বলে? না, আসল গল্পটা লুকিয়ে আছে সেই স্বীকারোক্তিতে, যেখানে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামত ও প্রতিস্থাপনের খরচ হিসাব করতেই ব্যয় বেড়ে গেছে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যা ঘটেছে তা শুধু সাময়িক ক্ষতি নয়, এটি দীর্ঘমেয়াদী চাপ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যখন এই প্রতিবেদন শেয়ার করেন, তার ভাষা ছিল আত্মবিশ্বাসে ভরা, প্রায় কবিতার মতো দৃঢ়। তিনি বলেন, যুদ্ধ থেকে ইরান শিখেছে, অভিজ্ঞতা অর্জন করেছে, আর সেই অভিজ্ঞতাই ভবিষ্যতের অস্ত্র। তার সতর্কবার্তা ছিল স্পষ্ট, যদি আবার আক্রমণ আসে তাহলে ইরান প্রস্তুত। শুধু প্রস্তুত নয়, আরো ভয়ঙ্কর চমক নিয়ে অপেক্ষা করছে।
এতদিন যে F-35 কে বলা হতো আকাশের অদৃশ্য সম্রাট, সেই বিমান ভূপাতিত হওয়ার দাবি এখন আর গুজব নয়, এটা আলোচনার কেন্দ্রে। যদি সত্যিই তা ঘটে থাকে তাহলে এটি শুধু একটি বিমান হারানো নয়, এটি একটি মিথ ভাঙার মুহূর্ত। ইরান যেন সেই যোদ্ধা যে প্রতিপক্ষের ঢাল ভেঙে দিয়ে বলে, আমি এখানে আছি, প্রস্তুত। এই যুদ্ধের প্রতিটি দৃশ্য যেন এক একটি ইঙ্গিত। রানওয়েতে ধ্বংস হওয়া E-3 সেন্ট্রি, মরুভূমিতে পড়ে থাকা F-15E ধ্বংসাবশেষ, এসব শুধু ছবি নয়, এগুলো বার্তা যে প্রযুক্তি যত উন্নতই হোক, প্রতিরোধ যদি অটুট হয় তাহলে শক্তির ভারসাম্য বদলাতেই পারে।